আপনার মূল প্রতি 1000 টাকা বেড়ে গেছে, অথবা আপনার 2000 টাকা বেড়ে গেছে, অথবা 3000 টাকা বেড়ে গেছে মূল প্রতি, তখনই কিন্তু আদার ব্যাপারী জাহাজের খবর নিতে যায়। এই যে 1000 টাকা কমে যাওয়া বা 1500 টাকা 2000 টাকা কমে যাওয়া, এটা কিন্তু হবে না। এটা বাড়ার দিকে হতে পারে, কিন্তু কমার দিকে হবে না। এই ভিডিওতে আমি আদার স্টক ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন, কখন আপনি আদা ক্রয় করবেন, আদার সিজন কখন, কিভাবে আপনি আদা সংরক্ষণ করবেন, কোথায় কিভাবে বিক্রি করবেন, 1 মণ আদায় কত টাকা প্রফিট হতে পারে এবং 1 মণ আদায় কত টাকা লস হতে পারে, অর্থাৎ অল এভরিথিং A to Z এই আদার স্টক ব্যবসা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনাতে ফিরে আসি। তো দেখুন, আপনি যদি এই আদা নিয়ে স্টক ব্যবসা করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে আদা ক্রয় করতে হবে। কখন ক্রয় করবেন? সিজনে ক্রয় করতে হবে, কারণ সিজন ছাড়া আপনি কখনোই আদা স্টক করতে পারবেন না। ঠিক আছে? তো সিজনে আপনি কোন আদা স্টক করবেন? আমাদের দেশে বিভিন্ন ধরনের আদা রয়েছে, যেমন আপনার ইন্ডিয়ান আদা রয়েছে, বার্মিস আদা রয়েছে, ইন্ডিয়ান কেরালা আদা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এই সমস্ত আদা ক্রয় করব না এবং এই সমস্ত আদার ডিটেলসও আমরা যাব না। ঠিক আছে? আমরা তাহলে কোন আদাটা ক্রয় করব? আমরা আমাদের যে দেশি আদাটা রয়েছে, আমরা এই আদাটা ক্রয় করব। কেন? কারণ আমাদের দেশি আদার বাজারের চাহিদা সমস্ত আদার চাইতে বেশি থাকে এবং তার পাশাপাশি দামটাও আপনার সমস্ত আদার চাইতে বেশি থাকে। এবং এই আদাটা সংরক্ষণ করে রাখাটাও সহজ। তার পাশাপাশি এটা যখন আমরা সংরক্ষণ করে রাখবো, বেশি দিনও রাখতে পারবো এবং এটা অন্যান্য আদার তুলনায় পচনশীল কম বা দ্রুত নষ্ট হয়ে যায় না। অর্থাৎ সব দিক থেকেই আমাদের এই দেশি আদাটার মানে এগিয়ে। ঠিক আছে? আর যার জন্য আমরা দেশি আদাটা স্টক করব। এখন কথা হচ্ছে আদার সিজন কখন? দেখুন, আমাদের দেশে দেশি আদার মূলত সিজন যায় আপনার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের মধ্যেই আমাদের দেশে আপনার এই দেশি আদার সিজন যায়। আপনি যখন এই আদা ক্রয় করবেন, তখন আপনি এই 3 মাসের মধ্যেই আদাটা ক্রয় করার চেষ্টা করবেন। আমি যেই 3 মাসের কথা বলেছি, এখানে হয়তো বা 15 দিন 1 মাস এদিক সেদিক হতে পারে। এই আদাটা আপনি কিভাবে সংরক্ষণ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেপ, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। দেখুন, আপনি যখন সিজনে আদা ক্রয় করলেন, তখন এই আদাটা এই আদার পরিমাণটা আপনার যদি বেশি হয়ে থাকে, যেমন আপনি 50 মণ অথবা 20 মণ অথবা 30 মণ, হ্যাঁ, মোটামুটি ভালো পরিমাণের একটি আদা আপনি ক্রয় করেছেন স্টক করার জন্য, সেক্ষেত্রে আপনার এই আদাটা শ্যামাযুক্ত, যেখানে আপনার রোদ নেই, এরকম একটি শ্যামাযুক্ত জায়গায় আপনাকে মাটির মধ্যে গর্ত করতে হবে। যে এই গর্তের মধ্যে আপনাকে 70% দিতে হবে হচ্ছে বালু এবং 30% দিতে হবে মাটি, এবং সেই মাটিটা কিন্তু আস্তা না, সেই মাটিটা ওই বালুর মতনই আপনাকে একদম গুঁড়া অর্থাৎ মিহিন করে, পাউডারের মতন মিহিন করে সেই মাটিটা বালুর সাথে সর্বপ্রথম মিক্স করতে হবে। শুধুমাত্র যে আপনি 20 মণ আদা গর্তের মধ্যে ঢেলে দিলেন, উপরে আপনি ওই 70% বালু এবং 30% মাটি দিয়ে দিলেন, এভাবে নয়। আপনি এক পরত পাতলা করে আপনি আদা সেই গর্তের মধ্যে বিছালেন। এখন বিছানোর পরে আবার কিছু বালু এবং মাটি যেটা আপনি মিক্স করে নিয়েছেন, ওইটা আর কি কিছু পরিমাণ আপনি দিলেন। দেওয়ার পরে আবার আপনি এক স্টেপ আদা রাখলেন, আবার আপনি ওই আপনার বালু দিলেন। ঠিক আছে? এরকমভাবে পরতে পরতে আপনাকে একদম গর্তের নিচ থেকে উপর পর্যন্ত উঠতে হবে। ঠিক আছে? একদম ঢালাওভাবে কিন্তু রাখা যাবে না, তাহলে আদা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে ভারসাম্য থাকতে হবে, অর্থাৎ বালুর পরিমাণ এবং আদার পরিমাণ যাতে সমান সমান হয়ে যায়। আবার আপনি শুধুই আদা রাখলেন, অল্প অল্প করে আপনি বালু দিলেন, তাহলে কিন্তু আপনার আদা নষ্ট হয়ে যাবে। বালুর পরিমাণটাও বেশি থাকতে হবে। যদিও আপনাকে কিছুদিন পর পর একটু চেক দিতে হবে যে আপনার বালুটা একটু শুকিয়ে যাচ্ছে কিনা। যদি অতিরিক্ত শুকিয়ে যায়, একদম ঝনঝনা হয়ে যায়, তখন দেখা গেলো যে কিছু পরিমাণ একটু ভিজা বালুটা ওইটার সাথে দিতে হবে, বা নিচের দিকে একটু হালকা পানি ছিটা দিয়ে দিতে হবে, যাতে বালুটার মধ্যে একটু তস চলে আসে। ঠিক আছে? এইভাবে আপনাকে একটু চেক করতে হবে। এবং আপনি যদি বেশি পরিমাণের ক্রয় না করেন, সেক্ষেত্রে আপনার এই গর্ত করতে হবে না। আপনার ধরেন 10 মণ অথবা 5 মণ অথবা 2 মণ 1 মণ এরকম পরিমাণের আদা আপনি ক্রয় করেছেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি বস্তার মধ্যেও করতে পারেন, সংরক্ষণ করে রাখতে পারেন, অথবা আপনি এই যে ফলের যে বড় বড় ক্যারেটগুলি রয়েছে, তো এই ক্যারেটগুলি আপনি ক্রয় করে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে এই ক্যারেটের মধ্যে আপনি সেমভাবে ওই গর্তের মধ্যে আপনি যেরকম আদা দিলেন, আবার বালু দিলেন, আবার আদা দিলেন, বালু দিলেন, এরকমভাবে
তল থেকে একদম ক্যারেটের উপর পর্যন্ত স্টেপ বাই স্টেপ বালু এবং আদা আপনি সমানভাবে দিয়ে আপনি একদম সাজিয়ে সেটাকে আপনি সুন্দরভাবে সংরক্ষণ করতে পারেন, ঠিক আছে পারেন। এবং বস্তার মধ্যেও কিন্তু সেমভাবে আপনি একদম বস্তার নিচ থেকে উপর পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাকে এই বালু এবং আদা দিয়ে দিয়ে সাজিয়ে আসতে হবে, ঠিক আছে। এছাড়াও আপনি যদি বাণিজ্যিকভাবে এই আদা স্টক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই আদা ক্লোস্টারেও কিন্তু রাখতে পারেন, ঠিক আছে। এখন আমরা আসব যে এই আদা আপনারা কোথায় কিভাবে বিক্রি করবেন। দেখুন, আপনি যে আদাগুলি স্টক করলেন, সর্বপ্রথম আদাগুলি আপনার নিকটবর্তী যেই কাঁচামালের অথবা পেঁয়াজ রসুন আদার যে আড়ত রয়েছে আপনি সেই আড়তে বিক্রি করতে পারেন। সেই আড়তে কিন্তু আপনার এই আদার আড়তদার রয়েছে, আপনি সেই আড়তে গিয়ে আড়তদারের সাথে কথা বলে আপনার এই আদাটা আপনি এক চান্সে বিক্রি করে দিতে পারেন। কারণ আপনি আড়তে কখন বিক্রি করবেন, যখন এই আদার প্রাইসটা বাড়বে তখনই তো আপনি আড়তে যাবেন, যোগাযোগ করবেন আড়তদারের সাথে, তাই না? তো আড়তে আপনি এক চান্সে আপনার যেই মুনাফাটা আসতেছে সেই মুনাফায় আপনি আড়তে এক চান্সে আপনার আদাগুলি বিক্রি করে দিতে পারেন, 50 মুন, 100 মুন, 20 মুন, ঠিক আছে। এছাড়াও আপনি আরেকটি স্টেপে আপনার এই আদাটা আপনি বিক্রি করতে পারেন। দেখা গেল যে আপনার থানা পর্যায়ে অনেক বড় বাজার রয়েছে, আপনি সেই বাজারের মধ্যে 5 মুন আদা বিক্রি করে চলে আসলেন। আপনার গ্রামের বাজারে অনেক দোকান রয়েছে, আপনার গ্রামের বাজারে আপনি দেখা গেলো যে 5 মুন আদা বিক্রি করলেন, আপনার জেলা শহরে নিয়ে গেলেন, অর্থাৎ যেইখানে বাজার হাট রয়েছে, হ্যাঁ, বা বড় বড় মার্কেট রয়েছে, আপনি সেখানে গিয়ে আপনি দোকানিদের কাছে আদা বিক্রি করে চলে আসতে পারেন। দেখুন, থানা পর্যায়ে বা জেলা শহরে আপনার ইউজ পরিমাণ কিন্তু আপনার ছোট বড় বিভিন্ন ধরনের বড় কিন্তু বাজার থাকে, ঠিক আছে। একটি থানা পর্যায়ে কিন্তু অনেকগুলি বাজার থাকে, এখানে একটি বড় বাজার, এখানে একটি বড় বাজার, বা আরেক জায়গায় একটি বড় বাজার, তাই না? 2-3টা যদি বাজার থাকে তাহলে 2-3টা বাজারেই বিক্রি করলেই দেখা গেলো যে আপনার 10 মুন বা 5 মুন আদা কিন্তু শেষ। বিক্রি করার স্টেপ তো অনেকগুলি বলে দিলাম, তাই না? কিন্তু আপনি বিক্রি করবেন কখন, তাই না? এটা আপনাকে বুঝতে হবে। দেখুন, আমাদের দেশে এই আদার চাহিদা কিন্তু বেড়ে যায়, তার একটি মৌসুম রয়েছে। যেমন আমাদের দেশে আপনার রোজার ঈদের সময় আদার একটি চাহিদা বেড়ে যায়, আবার অফ সিজনে আপনার আদার চাহিদা বেড়ে যায়, আবার দেখা গেল যে আপনার এই যে মানে সামনে যে আপনার বড় ঈদ মানে কুরবানির যে ঈদটা, তখন কিন্তু ইউজ পরিমাণ একটি আদার চাহিদা বেড়ে যায়, তাই না? তাহলে আপনি যখন এই আদার স্টক ব্যবসাটা শুরু করবেন তখন আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের দেশে কখন আদার চাহিদা বেড়ে যায়, এই জিনিসটা খেয়াল করতে হবে, বা এই মৌসুমগুলি আপনাকে মনে রাখতে হবে। আর সেই মৌসুমগুলিতেই আপনার এই স্টক করা আদাগুলি আপনি ছাড়া শুরু করবেন বা বিক্রি করা শুরু করবেন। মৌসুম ছাড়াও আপনি সবসময় আপনি আড়তের মধ্যে খোঁজখবর রাখবেন, বাজার মনিটর করবেন, কখন আদার বাজার কত টাকা যাচ্ছে, হ্যাঁ, এরকমভাবে আপনাকে খোঁজখবর রাখতে হবে। আপনি যখনই দেখলেন যে আপনি 2 টাকা মুন ক্রয় করেছিলেন, এখন 3 টাকা মুন বাজারে চলতেছে, আপনি চাইলে তখন বিক্রি করে দিতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না, এখন আমি 3 টাকা মুন হয়েছে, আমি এটা ধরে রাখবো, আমি এখন বিক্রি করব না, সামনে হয়তো বা 4 টাকা হতে পারে, তাহলে আপনি তখন বিক্রি করতে পারেন। এখন এই যে 3 টাকা হচ্ছে বা 4 টাকা হবে বা 4 টাকা হতে পারে, এই বিষয়গুলি আপনি যখন প্র্যাকটিক্যালি বিজনেসটা করবেন তখন আপনাকেই নজরদারিতে রাখতে হবে, বাজার মনিটরে আপনাকেই মানে থাকতে হবে বা খোঁজখবর রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা আসবো এই আদার স্টক ব্যবসার মুনাফার মধ্যে। ধরেন আপনি 50 মুন আদা ক্রয় করেছিলেন এবং ক্রয় করে আপনি স্টক করেছেন। এখন দেখা গেল যে বাজারে আপনার পর্যাপ্ত পরিমাণ আদা নেই, কিন্তু বাজারে চাহিদা বেড়ে গিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনি যেই প্রাইসে আদাটা ক্রয় করেছিলেন তার চাইতে বর্তমানে আপনার মুন প্রতি 500 টাকা অথবা 1000 টাকা অথবা 2000 টাকা অথবা 3000 টাকা মুন প্রতি বেড়ে গিয়েছে। কারণ আমি নিজে এই ধরনের একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছি, হ্যাঁ। কারণ আমি আজকে 100 টাকা কেজি আদা বিক্রি করতেছি, হঠাৎ করে সেই আদা 300 টাকা হয়ে গেছে, 400 টাকা হয়ে গেছে। যে আদাটা আপনার মুন ছিল 4000 টাকা, সেই আদার মুন হয়ে গেছে 8000 টাকা, 6000 টাকা, 7000 টাকা, অর্থাৎ মুন প্রতি আপনার 3000, 4000, 2000 টাকা বেড়ে গিয়েছে। এটা আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করতেছি, ঠিক আছে। আমি আরেকটু কথাটা ভেঙে বলি যাতে আপনাদের বিশ্বাস হয়। দেখুন, আপনারা অনেক সময় আপনারা নিজেরা দেখবেন যে আপনি গতকালকে আদা ক্রয় করেছিলেন 100 টাকা কেজি, আপনি 3 দিন পর হঠাৎ করে গিয়ে দেখেন যে আদা 200 টাকা কেজি হয়ে গেছে, বা 300 টাকা কেজি হয়ে গেছে, বা 400 টাকা কেজি হয়ে গেছে, হঠাৎ করে দেখেন না এরকম? ঠিক এই বিষয়টাই ঘটে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ধরেন আপনার মুন প্রতি 500 টাকা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখা গেল যে আপনার যদি 50 মুন আদা থাকে তাহলে আপনার 25,000 টাকা মুনাফা এখানে
আসার একটি সম্ভাবনা রয়েছে। আর দেখা হলো যে আপনার মন প্রতি 1,000 টাকা বেড়ে গেছে, তাহলে 50,000 টাকা, 2,000 টাকা বেড়ে গেলে 50 মন আদায় আপনার 1 লক্ষ টাকা, বা এর চাইতে যদি বেড়ে যায় তাহলে এর চাইতে বেশি হবে। সেটার আমি বলতেছি না, কারণ ওইটা যদি আবার বলে ফেলি তাহলে এটা চটকদার হয়ে যাবে বা লোভনীয় হয়ে যাবে। ঠিক আছে, ওটা হচ্ছে পরের কথা। যদি হয়ে যায় সেটা ভাগ্য, আপনি সেই মুনাফা করতে পারবেন। ঠিক আছে, ওটার আমি এখানে ভেঙে বলতেছি না। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাদের আগে বুঝতে হবে যে এই আদার দাম কেন বাড়ে, এটা কিন্তু আগে বুঝতে হবে। দেখুন, আদার দাম কিন্তু আপনার বিভিন্ন কারণে কিন্তু বেড়ে যায়। তার প্রথম কারণটা হচ্ছে যে আপনার এই যে আমি পূর্বে যে মৌসুমগুলি বলেছিলাম, যে আপনার এই যে সামনে কুরবানির ঈদ অথবা সামনে রোজার ঈদ অথবা আরও বিভিন্ন ধরনের মৌসুম থাকতে পারে। তো তখন দেখা গেল যে ওই মৌসুমে আপনার আদার ইউজ পরিমাণ একটি চাহিদা বেড়ে যায়। আর চাহিদা যখন বেড়ে যায়, চাহিদার অনুপাতে আদার একটি পর্যাপ্ত পরিমাণ আপনার মজুদ থাকে না। তো যার ফলে দেখা গেল যে আদার অটোমেটিকলি একটি দাম বেড়ে যায়। এছাড়াও দেখা গেল যে আপনার অনেক সময় অফ সিজনে গিয়ে আদার দামটা বেড়ে যায়। দেখা গেলো যে আপনার এখন কোনো প্রকার আদা আসতেছে না বা আদার উৎপাদন নেই, উৎপাদন হতে হতে সেই সিজনে, তো অফ সিজন থাকার কারণে আপনার আদার দামটা বেড়ে যেতে পারে। আবার দেখা গেল যে আদা কিন্তু বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করে নিয়ে আসা হয়। ঠিক আছে, ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়, আপনার বার্মা থেকে নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে দেখা গেল যে আপনার আমদানি করা হয়নি। তো এই আমদানি না থাকার কারণেও আপনার আদার দামটা বেড়ে যেতে পারে। ঠিক আছে, আবার এছাড়াও দেখা গেল যে আপনার আমদানি ঠিকই হয়েছে, তারপরও আপনার আদার প্রাইসটা বেড়ে রয়েছে। কেন রয়েছে? কারণ দেখা গেল যারা আমদানিকারক আদা অন্য দেশ থেকে আমদানি করে নিয়ে আসছে, সেক্ষেত্রে দেখা গেলো যে ওই মুহূর্তে আপনার ডলারের রেটটা বেড়ে গিয়েছে। তো ডলারের রেটটা যখন আপনার বেড়ে যায়, তখন আমাদের দেশের আমদানিকারকদের আপনার বাংলা টাকায় অতিরিক্ত টাকায় কিন্তু আপনার সেই প্রোডাক্টটা আমদানি করে নিয়ে আসতে হয়। যেমন আপনার দেখা গেলো যে পূর্বে $1 ছিল 110 টাকা, যেই টাইমে আপনার আদাটা আমদানি করে নিয়ে আসতেছে তখন পে করতে হয়েছে বা ডলারের দাম বেড়ে গিয়েছে, আপনার 120 টাকা হয়ে গেছে। তাহলে দেখা গেলো যে এখানে আপনার $1 আপনার আরও 10 টাকা করে বেশি দিতে হচ্ছে। তার মানে ডলারের দামটা যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার দাম বেড়ে যেতে পারে। তাহলে আমরা টোটাল বিষয়টা বুঝতে পারলাম যে অনেকগুলি কারণে আমাদের দেশে আদার দাম বেড়ে যেতে পারে। আর সেই জায়গাটাতেই আপনাকে নজর রাখতে হবে যে কখন আপনার অফ সিজন, কখন উৎপাদন নেই, কখন আমদানি করে নিয়ে আসে নাই, কখন আপনার ডলার রেট বেড়ে গিয়েছে, বা কখন মৌসুম চলে আসছে, কখন ঈদ সিজন, কখন ওই সিজন, এই সিজন, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা আসব এই আদার স্টক ব্যবসার লসের কারণে বা কেন লস হয়ে থাকে। দেখুন, এই যে আমি যে বিষয়গুলি পূর্বে বলেছিলাম তার বিপরীতটা যদি ঘটে যায় তাহলেই আপনার একমাত্র এই আদার মধ্যে লস হয়ে যাবে। হ্যাঁ, দেখা গেল যে আপনি এই আদা স্টক করেছিলেন 5,000 টাকা মুন বা 4,000 টাকা মুন ফর এক্সাম্পল। এখন দেখা গেল যে আপনি এই আদাটা বিক্রি করতে চাচ্ছেন 3 মাস পরে, 4 মাস পরে। তাহলে যে 3 মাস পরে, 4 মাস পরে গিয়েও আপনার আদার দামটা বাড়তেছে না। ইউজ পরিমাণ আদা চলে আসছে, আমদানি হয়ে গেছে, অথবা আপনার চাহিদা কমে গেছে, অথবা আমাদের দেশের আদাই উৎপাদন আপনার বেশি হয়ে গেছে, যার কারণে 12 মাস একভাবেই কৃষকের আদা বাজারের মধ্যে আসতেছে, ইত্যাদি ইত্যাদি। যতগুলি স্টেপ আমি পূর্বে বলেছিলাম মুনাফার ক্ষেত্রে, আমি লসের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়গুলি টেনে নিয়ে আসতেছি। অর্থাৎ এটার যদি উল্টো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার 1 মুন আদার মধ্যে 500 টাকাও লস হতে পারে, 1,000 টাকাও লস হতে পারে, 2,000 টাকাও কিন্তু লস হতে পারে। তবে এখানে আমি আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিতে চাই, সেটি হচ্ছে যে দেখুন, আপনি যখন সিজনে আদাটা ক্রয় করবেন তখন সিজনে কিন্তু হাই ভোল্টেজ প্রাইস থাকে না বা দাম থাকে না। ঠিক আছে, সিজনে আমরা সবাই জানি যে একটি প্রোডাক্টের দাম কম থাকে। তো আপনি যদি সিজনে দেখা হলো যে 2,000 টাকা মুন অথবা 2,500 টাকা মুন আপনি আদা ক্রয় করেছিলেন, যদিও সেটা দাম না বাড়ে তাহলে আহামরি কিন্তু দাম কমবে না, কারণ আপনি সিজনে প্রোডাক্টটা ক্রয় করেছিলেন। এটা মাথায় রাখতে হবে, এটা বুঝতে হবে। আমরা যেখানে ভালো একটি মুনাফা আশা করেছিলাম, হ্যাঁ, সেক্ষেত্রে দেখা গেলো যে আমাদের ভালো মুনাফা হলো না, বাট আবার অতিরিক্ত দাম কিন্তু কমেও গেল না। কারণ সিজনের যে প্রোডাক্টটা সেটা অফ সিজনে গিয়ে আকাশ পাতাল কখনোই প্রাইস কমে না, এটা মনে রাখার চেষ্টা করবেন। বড় জোর আপনার পুঁজি উঠতে পারে বা মুন প্রতি 200-500 টাকা 100-200 টাকা লস হতে পারে, কিন্তু এই যে 1,000 টাকা কমে যাওয়া বা 1,500 টাকা 2,000 টাকা কমে যাওয়া, এটা কিন্তু হবে না। এটা বাড়ার দিকে হতে পারে কিন্তু কমার দিকে হবে না। আপনি যখন একটি ব্যবসা শুরু করবেন তখন নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখবেন যে আমি এই ব্যবসাটা শুরু করেছি, এই ব্যবসার মধ্যে আমার লসও হতে পারে,
লাভও হতে পারে। সর্বশেষ আমি এই আদার স্টক ব্যবসা সম্পর্কে একটি লাইন বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে একটি বাক্য শুনেছি, সেটি হচ্ছে যে আদার ব্যাপারী জাহাজের খবর নিতে আসছো, তাই না? এই কথাটা বলে সেই আদার ব্যাপারীকে আমরা তিরস্কার করি, কিন্তু আসলেই এটি তিরস্কার নয় সেই আদার ব্যাপারীর জন্য। কারণ এই জাহাজের সাথে আদার ব্যাপারীর একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি? ওই যে আপনার দেখা গেলো যে মূল প্রতি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা যে বেড়ে যায়, যখন একটি ভালো মুনাফা আসে তখনই কিন্তু আদার ব্যাপারী জাহাজের খবর নিতে যায়। তো আজকের এই ভিডিও থেকে আপনারা যদি উপকৃত হন এবং এই আদার স্টক ব্যবসা সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, অথবা যদি আপনার যদি হেল্পের প্রয়োজন হয়, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তার পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।